শুরুতেই আমরা দেখি প্রফেসর স্টুডেন্টদের নিয়ে একটি হোটেলে আসে স্টে করার জন্য। প্রফেসর প্রায় সময়ই এই হোটেলে আসে। সবাই চেক ইন করার সময় ফ্যাং সবার কাছ থেকে আইডি কার্ড নেয়। যখনও রেবেকার আইডি কার্ডটি যায়, রেবেকা ওকে দেয় না। আসলে রেবেকা ওর আসল নাম কাউকেই বলে না। চেক ইন করার পর প্রফেসর সবার ক্লাস নেয়। এখানেই ওরা কিছুদিন থাকবে। রেবেকার তো হোটেলের সার্ভিস একদমই ভালো লাগে না। ও নানান কমপ্লেন দিতে থাকে, কিন্তু কেউই ওর কোনো কথা শুনছিল না। রেবেকা এসে প্রফেসরকে বলে। প্রফেসর বলে, আমরা আমাদের মতো করে মানুষদেরকে বুঝিয়ে বলতে পারি। হয়তো ওনাদেরও কোনো কাজ ছিল, এই জন্য তোমার প্রবলেম সলভ করতে পারেনি। শিয়াও তো খুব ভালোভাবেই হোটেলের বাকি স্টাফদের সাথে মিশে যায়। রেবেকা আর প্রফেসর শিয়াওয়ের এরকম ব্যবহার দেখে খুবই খুশি হয়। রেবেকাকে প্রফেসর বলে, দেখেছো শিয়াও কিভাবে সবার সাথে খুব সহজেই মিশে যেতে পারে। এটা খুবই ভালো একটা গুণ। রেবেকাও স্টাফদের সাথে ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করে। পরের সিনে আমরা দেখি সবাই আবারও ক্লিনিকে ফিরে আসে। একটু পর ওখানে মিস্টার লিউ আসে। ওনার সাথে ওনার ছেলে লিউজিকে নিয়ে এসেছে। প্রফেসরকে বলে, ওকে বোঝাও, নিজের ক্যারিয়ার নষ্ট করে ও মিউজিক নিয়ে স্টাডি করতে যাচ্ছে। প্রফেসর খুব সুন্দরভাবে বোঝায়, তোমার তো দুইটাই সামলাতে হবে। যদি তুমি অডিশনে সিলেক্ট না হও তখন কি হবে? প্রফেসর লিউ শিয়াকে বলে, তুমিও আমার ছেলেকে একটু বোঝাও। শিয়াও এখানে প্রফেসর লিউ আর ওনার ছেলের দুজনেরই সাইড নিয়ে কথা বলে। প্রফেসর তো লিউকে বলে, ছেলেকে বেশি প্রেশার ক্রিয়েট করো না, ওর যেটা ইচ্ছা ওকে সেটাই করতে দাও। এতে তো লিউজি অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা রেবেকাকে দেখি। ও যখন বাসায় ফিরতে নেয়, অনেক বৃষ্টি হচ্ছিল। রাস্তায় একটা মহিলা হঠাৎ করে অসুস্থ হয়ে নিচে পড়ে যায়। তখন ও দেখতে পায় মহিলাটি প্রেগন্যান্ট ছিল। মহিলাটি যখন রেবেকাকে দেখে তখন অনেক রেগে যায়। আসলে মহিলাটি ওই লয়ারের ওয়াইফ ছিল। মহিলাটি এখানে আবারও রেবেকাকে দোষারোপ করে, তোমার জন্যই আমার হাজবেন্ড মারা গিয়েছে, তোমার জন্যই এখন আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার বাচ্চার কি হবে? রেবেকা বলে, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছুই হয়নি, আপনি আমাকে এভাবে বলতে পারেন না। রেবেকা জলদি করে অ্যাম্বুলেন্সে কল করে, কিন্তু মহিলাটি আস্তে আস্তে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে। হয়তো ওনার ডেলিভারির সময় চলে এসেছে। রেবেকা খুবই ভয় পেয়ে যায়। ও বুঝতে পারছিল না ও এখন কি করবে। অন্যদিকে দেখি জিয়াংশির মা জিয়াংশিকে নিয়ে ক্লিনিকে আসে। বলে, জিয়াংশি তো একদম খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে। ও বলছে ও নাকি কখনোই সুস্থ হতে পারবে না। প্রফেসর আর ওনার ওয়াইফ জিয়াংশিকে বোঝানোর চেষ্টা করে, তুমি হাল ছেড়ো না, তুমি যত স্ট্রং হবে তোমার জন্য ততটাই ভালো হবে। ওর মাকে তো প্রফেসরের ওয়াইফ নিয়ে যায়। প্রফেসর জিয়াংশিকে জিজ্ঞাসা করে, সত্যি করে বলো তো তুমি খাবার খাওয়া কেন ছেড়ে দিয়েছো? জিয়াংশি বলে, আমার তো মনে হচ্ছে আপনি আমাদের মিথ্যে বলেছেন, আমি কখনোই সুস্থ হতে পারবো না। প্রফেসর বলে, না, অবশ্যই তুমি আবারও আগের মতো হতে পারবে, তোমার মনোবল দৃঢ় রাখো, তুমি খুব জলদি সুস্থ হয়ে যাবে। এদিকে রেবেকা তো খুবই ঘাবড়ে যায়। মহিলাটিও ব্যথায় কাতরাতে থাকে। রেবেকা ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, আমি একজন ডক্টর, আমি আপনার হেল্প করতে পারবো। রেবেকা প্রফেসরের লেসনের কথা মনে করে। রেবেকা তখন নিজেকে শান্ত করে, যেভাবেই হোক আমি এই সিচুয়েশনটা হ্যান্ডেল করব। এখানে রেবেকা যথেষ্ট চেষ্টা করে। ফাইনালি মহিলাটির একটি ছেলে সন্তান হয়, কিন্তু একটু পরই মহিলাটি অজ্ঞান হয়ে যায়। ঠিক সময়ে অ্যাম্বুলেন্সও চলে আসে। রেবেকা তো প্রফেসরকে অনেকবার কল করেছিল, প্রফেসরের মোবাইলটি ভেতরে ছিল। এরপর যখন প্রফেসর দেখতে পায় রেবেকা ওনাকে এতগুলো কল করেছে, রেবেকাকে কল ব্যাক করে। রেবেকা খুব খুশি হয়, বলে, প্রফেসর আমি করতে পেরেছি। প্রফেসর বুঝতে পারে রেবেকা নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছে। প্রফেসর আর ওনার ওয়াইফ যখন কথা বলছিল, প্রফেসর বলে, ম্যাং ম্যাংকে ওর বাবা মা অ্যাব্রোড নিয়ে যাবে। নিয়ে যাওয়ার আগে আমি চাই প্রাণ যাতে ওকে নিয়ে একটু ঘুরতে যায়, সাথে শিয়াওকেও নিয়ে যায়। ওনার ওয়াইফ বলে, আমি বুঝতে পারি না তুমি শিয়াওকে কেন এত পছন্দ করো, ও সব সময় ট্রাবল ক্রিয়েট করে। প্রফেসর বলে, ও আগে থেকে অনেক চেঞ্জ হয়েছে। শিয়াও ক্লিনিং করার সময় প্রফেসরের একটি ডায়েরি পায়। ডায়েরিটা পড়ে তো ও অনেক বেশি রেগেছিল। প্রফেসর শিয়াওকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তোমার পেজ দেখে মনে হচ্ছে তুমি খুব রেগে আছো। শিয়াও বলে, আপনি জিয়াংশিকে মিথ্যে বলেছেন, আপনার তো উচিত ছিল ওকে সত্যিটা বলে দেওয়া। প্রফেসর প্রথমে চুপ থাকে, পরে শিয়াওকে এক্সপ্লেইন করে আসলে উনি জিয়াংশিকে মিথ্যে কেন বলেছিল। জিয়াংশি জানতো না ওকে যে আমি মিথ্যে বলেছি, কিন্তু তারপরও ও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ও নিজে গিভ আপ করে দিয়েছে, ও আর সুস্থ হবে না। আমি তো ওকে আশা দেখাতেই পারি, ও যদি গিভ আপ করে ফেলে তাহলে তো ও এমনিতেই মারা যাবে, ও টেনশনে ওর মাও মারা যাবে।
তো তুমি বুঝতে পারছো আমি কি জন্য মিথ্যে বলেছি? যাই হয়ে যাক, চিয়াং শিয়ার ওর মায়ের সামনে এই কথাটি প্লিজ বলো না। পরের সিনে শিয়াও আর রেন গ্রোসারি শপিং করতে বাইরে আসে। শিয়াও একটু আপসেট ছিল। রেন জিজ্ঞাসা করে কি হয়েছে। শিয়াও বলে আমি তোমাকে বলতে পারবো না, কারণ প্রফেসর আমাকে না করেছে। রেন বলে আচ্ছা ঠিক আছে। এটা শুনে শিয়াও রেগে যায়। তোমার তো আমাকে আবারও জিজ্ঞেস করা উচিত ছিল। রেন বলে তুমি বলতে চাচ্ছ না, তাহলে আমি কেন আর জিজ্ঞেস করব। এদিকে যাও তো ওর গ্রামে আসে। গ্রামের মানুষজন ওকে দেখে অনেক খুশি হয়ে যায়। ওর পরিবারও অনেক খুশি হয়। এতদিন পর যাও গ্রামে ফিরে এসেছে। যাও সবার জন্য গিফট আনে। যাও এখানে জানতে পারে ওর ছোট ভাইকে ওর বাবা মা পড়াতে চাচ্ছে না, কারণ পড়াশোনার খরচ ওনারা চালাতেই পারছে না। ওর মা তো চাচ্ছে দাওয়ের মতো ওর ভাইকেও পড়াতে, কিন্তু বাবা চাচ্ছে না। দাওয়ের একটু খারাপ লাগে এগুলো শুনে। ওর বাবা তখন বলে তুমি রেডি হয়ে নাও। যাও বলে কেন? ওর বাবা মা বলে তোমার জন্য আমরা ডেট ঠিক করেছি, তোমার আঙ্কেলের মেয়ের সাথে। তোমার আর ওর যদি বিয়ে হয় তাহলে আমাদের ফ্যামিলিও ওদের ফ্যামিলির সাথে বড়লোক হয়ে যাবে। যাও তো এর জন্য একদমই রাজি ছিল না। এদিকে শিয়াও তো রেনের পরিবারের সাথে নিউ ইয়ারের প্রস্তুতি নিচ্ছিল। শিয়াও এখানে অনেক খুশি ছিল। ও এখানে একটা পরিবার পেয়েছে। প্রফেসর ওনার ওয়াইফকে বলে এই প্রথম শিয়াও একটা ফ্যামিলির সাথে নিউ ইয়ার মানাচ্ছে। শিয়াও তো আমাদের ফ্যামিলিটাকে সব সময় এন্টারটেইন করে। জাওয়ের মা তো আবারও এসে ওকে ডেটের কথা বলে। জাওয়ের মন একটু খারাপ ছিল। ওর মা জিজ্ঞাসা করে তুমি কি কাউকে পছন্দ করো? যাও বলে না, এরকম কিছুই না, কিন্তু আমি এ ডেটে যেতে চাচ্ছি না। যাও বাইরে এসে এগুলো নিয়ে ভাবছিল। হঠাৎ ওর মিং এর কথা মনে পড়ে। ও তো মিংকে অনেক বেশি মিস করছিল। শিয়াও তো নিউ ইয়ারের দিন রেনের ফ্যামিলির সবার থেকে সালামি পায়। সালামি পেয়ে ও অনেক বেশি খুশি ছিল। প্রফেসরের সাথে মিস্টার লিউ দেখা করতে এসেছিল। শিয়াও যখন প্রফেসর লিউকে দেখে তখন ও অনেক খুশি হয়ে যায়। মিস্টার লিও খুশি হয়, কারণ শিয়াও আগে থেকে অনেক চেঞ্জ হয়েছে। ওদের নিউ ইয়ারের ছুটি শেষ হয়ে যায়। আবারও ওদের ক্লিনিকের কাজ শুরু হয়ে যায়। এখন তো ওদের পেশেন্টও দিন দিন বেড়েই চলেছে। সিরিয়াল নাম্বার নিয়ে পেশেন্টদের মধ্যে ঝগড়া লেগে যায়। একটা লোক এসে বলে আমি তো প্রফেসরের ফ্রেন্ড, আমি সবার আগে চেক আপ করাবো। শিয়াও বলে আগে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে সেই আগে চেক আপ করাতে পারবে। সবার এত চিৎকার চেঁচামেচি শুনে শিয়াও অনেক বেশি রেগে যায়। সবার উপর তো শিয়াও রেগে চিল্লাতে থাকে। ওরে চিৎকার শুনে তো প্রফেসরের ওয়াইফ খুব রেগে যায়। প্রফেসর বলে ওকে কিছু বলো না, ও দেখবে পুরো সিচুয়েশনটা হ্যান্ডেল করে নেবে। শিয়াও এর এরকম চিৎকার শুনে তো সবাই খুবই ভয় পেয়ে যায়। শিয়াও বলে এটা একটা ক্লিনিক, এখানে আমরা ট্রিটমেন্ট করাই, আপনারা বাজারের মতো এখানে আচরণ করা বন্ধ করুন। এখানে তো সবাই শান্ত হয়ে যায়। যে লোকটি বলেছে উনি প্রফেসরের ফ্রেন্ড, শিয়াও বলে প্রফেসর তো কখনো তোমার মতো ফ্রেন্ড বানায় না, কারণ ওনার ফ্রেন্ড কখনোই ওনাকে এম্বারেস করবে না। রেনের মা তো শিয়াওয়ের উপর খুব ইমপ্রেস হয়ে যায়। শিয়াও সবাইকে বলে যে চুপচাপ থাকতে পারবে সেই এখানে ট্রিটমেন্ট করাতে পারবে। যাদের ধৈর্য নেই তারা প্লিজ এখান থেকে চলে যাও। পরের সিনে যাও ক্লিনিকে যখন আসে শিয়াও বলে এত লেট করে কেন আসলে, সকালে তো অনেক পেশেন্ট ছিল। যাও বলে মিং একটু অসুস্থ ছিল, আমি ওর খেয়াল রাখছিলাম। এটা শুনে তো শিয়াও খুবই আপসেট হয়ে পড়ে। ও তখন ছুটি নিয়ে মিংকে দেখতে চলে যায়। শিয়াও ওকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো, তুমি অসুস্থ এটা আমাকে কেন বলনি? এখানে তো মিং জাওয়ের অনেক প্রশংসা করছিল। শিয়াও বলে তোমরা দুজন তো একসাথে থাকো, তোমাদের মধ্যে কি কিছু হয়েছে নাকি? মিং বলে আসলে ওর সাথে আমার যাই না, ওর মতো তো আমি চলাফেরাও করতে পারবো না। আমি আমার জীবনে নিজের মতো করেই কাটাতে চাই। আর আমার তো মনে হয় না ও আমাকে পছন্দ করে। আমার তো কোনো স্ট্যান্ডার্ডই নেই। আচ্ছা ওয়েট ওয়েট, তোমার কি কোনো বয়ফ্রেন্ড হয়েছে? শিয়াও বলে তোমারই বয়ফ্রেন্ড নেই, আমার কিভাবে বয়ফ্রেন্ড হবে? আমার তো কোনো ফ্যামিলি নেই, আমার আর কি স্ট্যান্ডার্ড? মিং জিজ্ঞাসা করে তোমার আর রেনের মধ্যে কিরকম রিলেশন? শিয়া বলে আমার তো মনে হয় রেন ম্যাং ম্যাংকে পছন্দ করে। আরও আমাকে কেনই পছন্দ করবে? ওর ফ্যামিলিও তো কখনো আমাকে অ্যাকসেপ্টই করবে না। ওর লেভেলের সাথে তো আমার তাই না। মিং বলে আমরা যদি জীবনে কাউকে না পাই তাহলে আমরা দুজন একসাথে থাকবো, একজন আরেকজনের খেয়াল রাখবো। এরপর দেখি সব স্টুডেন্টরা মিলে একটা জঙ্গলে আসে খুব দামি একটা ঔষধি গাছ খুঁজতে। স্টুডেন্টরা জানতে পারে ওরা যে গাছটি খুঁজতে এসেছে সেটা খুবই দামি একটি গাছ, এটা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। এটা শুনে তো সেও অনেক বেশি অবাক হয়ে যায়। সবাই তো সব জায়গায় খুঁজতে থাকে।
ফাইনালি ওরা ওই গাছটি দেখতে পায়। ওরা যখন গাছটির কাছে যেতে নেয় তখনই আবহাওয়া খুব খারাপ হয়ে যায়, ঠিক মতো কিছুই দেখতে পারছিল না। ঝড় শুরু হয়ে যায়। ওখানে আরেকজন যে প্রফেসর এসেছিল উনি বলে, আগের বারও যখন আমরা এখানে এসেছিলাম তখনও এরকম ঝড় হয়েছে। শিয়া বলে, যাই হয়ে যাক, চলো আমরা এই গাছটি কালেক্ট করি। কিন্তু এত বাজে আবহাওয়ার মধ্যে কেউই এখানে থাকতে চাচ্ছে না। কিন্তু শিয়াও যেতে চাচ্ছিল না, রেনুকে বারবার জোর করে। রেনু ওখান থেকে চলে যায়। শিয়াও যাওয়ার আগে ওখানে একটা নিশানা লাগিয়ে যায়, যাতে করে পরের বার আসলে জায়গাটি চিনতে পারে। অন্যদিকে আমরা রেবেকাকে দেখি, যে ফ্যাংয়ের সাথে মিলে ওই মহিলাটির বাচ্চাটিকে দেখতে আসে। রেবেকা জানতে পারে মহিলাটি তার ছেলের নাম রেবেকার লাস্ট নাম রেখেছে। এটা শুনে তো রেবেকা খুবই অবাক হয়ে যায়। উনি বলে, তোমার জন্যই আমি আর আমার ছেলে দুজনেই বেঁচে আছি। এখানে ফ্যাং ফাইনালি রেবেকার আসল নাম জানতে পারে। মহিলাটি বলে, আমি তোমাকে কত খারাপ ভেবেছিলাম, তোমাকে আমি কত কথা শুনিয়েছি, কিন্তু আমার খারাপ সময় তুমি আমাকে হেল্প করেছো। ফ্যাং ও রেবেকার আসল নামটি নিয়ে খুবই মজা নিচ্ছিল। প্রফেসর বাকি স্টুডেন্ট সবাই ওই জঙ্গল থেকে ফিরে আসে। এখানে মিস্টার লিউকে দেখে প্রফেসর জিজ্ঞাসা করে, তুমি কখন আসলে? মিস্টার লিউ এর মন খারাপ ছিল। উনি বলে, প্রফেসর, আমাদের সবকিছু শেষ হয়ে গিয়েছে। আমরা মেডিসিন নিয়ে যে কন্ট্রাক্টটি করেছিলাম, যার সাথে করেছিলাম উনি আমার খুব আগের ফ্রেন্ড ছিল। আমি অ্যাডভান্স টাকা দিয়েছিলাম, কিন্তু উনি তো আমাকে ধোকা দিল। এটা শুনে তো সেও খুবই রেগে যায়। তুমি আগে কেন টাকা দিলে? মিস্টার লিউ বলে, এর জন্য তো ক্লিনিকের জায়গাটিও চলে যেতে পারে, কারণ আমি লোন নিয়ে ওই টাকাগুলো দিয়েছিলাম। এটা শুনে তো সবাই অনেক আপসেট হয়ে পড়ে। মিস্টার লিউ বলে, আমি জানতে পারলাম তোমরা নাকি খুবই মূল্যবান একটা গাছের সন্ধান পেয়েছো। চলো ওইটা আমরা বিক্রি করি। ওইটা বিক্রি করে যে টাকা পাবো সেটা দিয়ে তো আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারবো। প্রফেসর বলে, ওই গাছটি কোথায় এখন তো আমরা জানি না, রাস্তা আমরা হারিয়ে ফেলেছি। শিয়াও ভাবতে থাকে এখন কি হবে। শিয়াও কিচেনে খুবই আপসেট হয়ে বসেছিল। ও ভাবতে থাকে যদি ক্লিনিকটি বন্ধ হয়ে যায় তাহলে তো ওর আবারও ডেলিভারির কাজটি করতে হবে। একা একাই এগুলো বলছিল। রেন ওর সব কথাই শুনতে পায়। তখন ওখানে মিস্টার লিউ আসে আর বলে, রেন তো ক্লিনিক বন্ধ হওয়ার পরও নিজের লাইফটাকে সেটেল করতে পারবে, কিন্তু তুমি পারবে না। লোকটি শিয়াওকে বলে, আমি জানি, তুমি চেষ্টা করলেই ওই গাছটি খুঁজে বের করতে পারবে। শিয়াও বলে, আমি কিভাবে জানবো? লিউ বলে, তোমরা যদি হেল্প করো, লোন পরিশোধ করে আমরা ক্লিনিকটি আবারও উদ্ধার করতে পারবো। সাথে সাথে রেন রাজি হয়ে যায়। শিয়াও বলে, যদি প্রফেসর এটা জানতে পারে তাহলে উনি আমাদের দুজনকে বের করে দেবে। রেন বলে, তোমাকে না, শুধু আমাকে, কারণ আমি ওই গাছটি খুঁজতে একা যাব। শিয়া বলে, না না, তুমি কেন যাবে, আমি যাব। প্রফেসর যদি কাউকে বের করে তাহলে আমাকেই বের করবে। রেন বলে, তুমি তো কখনোই এরকম গাছ কালেক্ট করনি, যদি তুমি গাছটি ভেঙে ফেলো তাহলে কি হবে? শিয়া বলে, তাহলে তো আমাদের দুজনেরই যেতে হবে। এর রাতে ওরা দুজন ওই জঙ্গলে আসে ঔষধি গাছটি খোঁজার জন্য। ফাইনালি ওরা গাছটি পেয়েও যায়। ওরা যখন গাছটি খুব সুন্দরভাবে তুলে নেয় তখন তো রেন ওখানে একটা সাপ দেখতে পায়। সাপটি শিয়াওকে কাটতে নেয়, কিন্তু তখন রেন সামনে চলে আসে, যার কারণে রেনের হাতে সাপটি কামড়ে দেয়। এতে করে শিয়াও খুবই ভয় পেয়ে যায়। ও দড়ি দিয়ে হাতের ওই জায়গাটি বেঁধে দেয়। রেন তো ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। শিয়াও খুবই ভয় পেয়ে যায়। প্রফেসর আর বাকি সবাই ওদের দুজনকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। এরপর তো সবাই মিলে রেনের ট্রিটমেন্ট করছিল। সকাল হয়ে যায়। শিয়াও তো এখনো রেনের অপেক্ষায় আছে। প্রফেসর যখন বাইরে বের হয় শিয়াও জিজ্ঞেস করে, রেন ঠিক আছে তো? প্রফেসর বলে, হ্যাঁ, এখনো সুস্থ আছে। শিয়াও খুব খুশি হয়ে ভেতরে যেতে নেয়। তখন তো রেনের মা বলে, তুমি ভেতরে যেতে পারবে না, তোমার জন্যই আমার ছেলের এই অবস্থা হয়েছে। তুমি ওকে ওই জায়গায় নিয়ে গিয়েছো। শিয়াও বলে, আমি ওকে ওখানে নিয়ে যাইনি, মিস্টার লিউ আমাদের যেতে বলেছিল। রেনের মা বলে, ওই গাছটি পাওয়ার পরই মিস্টার লিউ পালিয়ে গিয়েছে। রেনের মা ওকে অনেক বকাবকি করে। প্রফেসর তো থামানোর চেষ্টা করে, কিন্তু উনি কারো কথাই শুনছিল না। শিয়াওকে বলে, তুমি এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও, তোমার এখানে কোনো কাজই নেই, তুমি সব সময় ঝামেলা পাকিয়ে দাও। শিয়াও তো এগুলো শুনে অনেক বেশি কষ্ট পায়। ও কান্না করতে করতে বলে, আমার এখানে কোনো ভুল নেই, প্লিজ আমাকে বের করবেন না। প্রফেসর বলে, শিয়াও তুমি চলে যাও। এটা শুনে তো শিয়াও অনেক বেশি কষ্ট পায়। ও আর কোনো কথা না বলেই ওখান থেকে চলে আসে। ওর পেছনে তো যাও আসতে নেয়। শিয়াও বলে, তুমি আমার পেছনে কেন আসছো? যাও, তুমি ওখানে যাও। আচ্ছা, রেনের যখন জ্ঞান ফিরে আসবে তখন তুমি বলো ও যাতে আমাকে কল করে। আর হ্যাঁ, তুমি আমাকে ফলো করবে না। রেনে যখন জ্ঞান ফিরে আসে তখনও শিয়াওয়ের কথা জিজ্ঞেস করে। ওর মা বলে, আমি তো ওকে এখান থেকে চলে যেতে বলেছি। রেন বলে, তুমি এটা কিভাবে করতে পারলে? তুমি ওকে এখান থেকে চলে যেতে কেন বলেছো? ওর মা বলে,
তোমার এই অবস্থা শুধু ওর জন্যই হয়েছে। রেন বলে আমি ওকে যেতে বলেছিলাম। ওই গাছটি কোথায়? ওর মা বলে ওটা তো মিস্টার লিও নিয়ে পালিয়ে গিয়েছে। রেন বলে এখানে শিয়াওয়ের কোনো ভুল ছিল না, ও আমাকে বারবার নিষেধ করেছে কিন্তু আমি ওকে জোর করেছিলাম। উনি বুঝতে পারে এখানে শিয়াওয়ের কোনো দোষই ছিল না। প্রফেসর বলে এই জন্য আমি বলি সবসময় রাগ কন্ট্রোলে রাখো। শিয়াও যখন রাস্তা দিয়ে যেতে নিয়েছিল তখন দেখতে পায় একটা বাচ্চা অসুস্থ হয়ে পড়ে আছে। ওর বাবা ওর পাশে বসে কান্না করছে। শিয়াও জলদি করে ওকে প্রাথমিক চিকিৎসা দেয়। বাচ্চাটির তো জ্ঞান ফিরে আসে। রেন তো বারবার শিয়াওকে কল করছিল কিন্তু ওর ফোনটি অফ ছিল। রেন তো অনেক টেনশনে পড়ে যায়। এদিকে শিয়াও ওই বাচ্চাটির বাবাকে বলে এখনই ওকে হসপিটালে নিয়ে যান, ওর কন্ডিশন সিরিয়াস। এখানে আমরা দেখি শিয়াওয়ের জন্য সবাই টেনশনে পড়ে যায়। একে তো ওর রাস্তা ভুলে যায়, তারপর আবার একা, যদি রাস্তায় ওর কিছু হয়ে যায়। প্রফেসর ওয়াইফ অনেক বেশি আপসেট হয়ে পড়ে। আমি ওকে ভুল বুঝে তাড়িয়ে দিয়েছি, ওর সাথে যদি কিছু হয় তাহলে আমি নিজেকে নিজে কখনোই ক্ষমা করতে পারবো না। ওরা তো এখানে আশেপাশে সব জায়গায় খুঁজেছে কিন্তু কোথাও শিয়াওকে পায়নি। এদিকে শিয়াও তো লোকটির সাথে হসপিটালে এসেছিল, যখন ও যেতে নেয় লোকটি ওকে অনেক অনেক ধন্যবাদ জানায়। এরপর শিয়াও যখন ওর ফোন চেক করে তখন দেখতে পায় ওর ফোনটি তো বন্ধ হয়ে আছে। ফোনটি যখন অন করে ও দেখতে পায় রেনের অনেকগুলো কল এসেছিল। তখন ও রেনকে কল করে। রেন অনেক বেশি রেগে যায়, বলে তুমি কি আমাদের সাথে মজা করছো? এভাবে কেউ গায়েব হয়ে যায়। শিয়া বলে তুমি সুস্থ হয়েছো? রেন জিজ্ঞেস করে তুমি এখন কোথায়? শিয়া ওর লোকেশন বলে। একটু পরই প্রফেসর আর রেন ওখানে চলে আসে। রেন ওকে অনেক বকাবকি করে। শিয়া যখন জানতে পারে রেনের মা অনেক গিল্টি ফিল করেছে তখন তো ও একটু স্বস্তি পায়। শিয়াও জিজ্ঞেস করে তুমি সুস্থ আছো তো? রেন বলে হ্যাঁ, এই জন্যই তো তোমাকে খুঁজতে বের হয়েছি। প্রফেসর জিজ্ঞাসা করে তুমি হসপিটালে কি করছো? শিয়াও বলে আসলে আমি একটা বাচ্চার জীবন বাঁচাতে পেরেছি। এতে করে প্রফেসর ওর উপর অনেক বেশি খুশি হয়ে যায়। প্রফেসর আর শিয়াওয়ের বন্ডিং অনেক ভালো ছিল। রেন ওদের বন্ডিং দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। ওরা যখন ওই জায়গা থেকে ক্লিনিকে ফিরে আসে তখন জানতে পারে ওদের সব আসবাবপত্র বাইরে নামিয়ে দেওয়া হচ্ছে, কারণ ওদের কন্ট্রাক্টই ক্যান্সেল হয়ে গিয়েছিল। সবাই অনেক বেশি টেনশনে পড়ে যায়। তখন ওখানে মিস্টার লিও চলে আসে। সবাই তো মিস্টার লিও এর উপর অনেক রেগেছিল। ওই ঔষধি গাছটি আপনি কি করেছেন? ওইটা বিক্রি করতে পারেননি? লিও বলে আমি তো করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। কিন্তু ওনার কথা কেউই বিশ্বাস করতে চাচ্ছিল না। শিয়া তো ওনার উপর ভীষণ রেগেছিল। আসলে মিস্টার লিও এই লোকটির সাথে কন্ট্রাক্ট করতে চাচ্ছিল ওই গাছটি নিয়ে গিয়েছিল, কিন্তু যখনই বক্সটি খোলে তখন দেখতে পায় ওটার মধ্যে কোনো গাছই ছিল না। এতে করে লোকটি ওর উপর অনেক বেশি রেগে যায় আর ওর সাথে কন্ট্রাক্টটি ক্যান্সেল করে দেয়। কিন্তু এই কথাগুলো কেউই বিশ্বাস করছিল না। ওরা ভাবছিল হয়তো মিস্টার লিও সবার কাছে মিথ্যে বলছে। মিস্টার লিউ বলে প্লিজ আমার কথা বিশ্বাস করো, আমি মিথ্যা বলছি না। আমি বুঝতে পারছি না ওই বক্সের মধ্যে যে আমি ওই গাছটি রেখেছিলাম ওই গাছটি কোথায় চলে গেল। শিয়া তো রেগে ওনার উপর অ্যাটাক করতে নেয়। মিস্টার লিউ ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। সবাই অনেক টেনশনে পড়ে যায়, এখন তো ওরা ক্লিনিকে থাকতে পারবে না। শিয়াও সবাইকে মোটিভেট করার চেষ্টা করে কিন্তু সবার মনের অবস্থা ভীষণ খারাপ ছিল। প্রফেসর তো বাসায় এসে ফ্যামিলির সবার সাথে আজকের এই বিষয়গুলো নিয়ে কথা বলে। আমি তো এভাবে আমার ক্লাস অফ করতে পারি না, আমি কন্টিনিউ করব। যদি আমার বাসা বিক্রি করতে হয় আমি তাও করে দেব। তখন আমার ওয়াইফ বলে তুমি কিভাবে বাসাটি বিক্রি করবে? এখানে তো তোমার কোনো টাকাই ছিল না। কিন্তু তখন গ্র্যান্ডপা আর গ্র্যান্ডমা প্রফেসরকে সাপোর্ট করে। গ্র্যান্ডপা ও গ্র্যান্ডমা নিজেদের বাসার ডকুমেন্টস প্রফেসরকে দিয়ে দেয় বিক্রি করার জন্য। রাতে তো প্রফেসর ওয়াইফ নিজের বাসার ডকুমেন্টস এনে বলে ওনাদের বাসা বিক্রি করার দরকার নেই, আমার বাসাটি বিক্রি করে দিও। পরের দিন ওরা যখন ক্লিনিকে এসে আবার ওদের কাজ করছিল তখন ওখানে লিউজি আসে। লিউজি এসে শিয়াওকে ডাকে। শিয়াও বলে তোমার সাথে তোমার বাবা আসেনি? লিউজি বলে না, আমি একাই এসেছি। লিউজি বলে আমার সাথে আসো, আমি তোমাকে একটা জিনিস দেখাবো। এটা বলে ওকে টেনে নিয়ে যায়। শিয়াও এর সাথে অন্য একটা ছেলেকে দেখে রেনের একদমই ভালো লাগে না। একটু পর তো শিয়াও লিউজিকে মারতে মারতে বের হয়। শিয়াও তখন রেনকে ওই বক্সটি দেখায়। লিউজি ওকে যে বক্সটি দিয়েছিল ওই বক্সের মধ্যে তো ওই গাছটি রাখা ছিল। এটা দেখে তো লিউজির উপর রেনও রেগে যায়। শিয়াও আর রেন মিলে তো লিউজিকে অনেক বকাবকি করে। তুমি তো তোমার বাবার থেকে এই গাছটি চুরি করেছো, কিন্তু এখন এই গাছটি আমাদের কোনো কাজেই আসবে না। তোমার জন্য আমাদের অনেক বড় লস হয়েছিল। তুমি তোমার বাবার কাছ থেকে এই গাছটি কেন চুরি করেছিলে? লিউজি বলে আমার বাবা তো খুব যত্ন করে এই গাছটি রেখেছিল। আমি তো ভেবেছিলাম তোমাকে আর প্রফেসরকে দিব, কারণ আগেরবার তুমি আর প্রফেসরই আমাকে হেল্প করেছো। ভেবেছিলাম তোমাদের কোনো কাজে লাগবে। এইটা শুনে শিয়াও আরো রেগে যায়। তখন শিয়াওকে একজন এসে বলে শিয়াও তোমাকে প্রফেসর ডাকছে।
পরের শ্রেণী দেখি প্রফেসরের কাছে একজন পেশেন্ট আসে যার নাম জেসমিন ছিল। উনি অ্যাব্রোড থেকে এসেছে। ওনার যে সমস্যা, এই ট্রিটমেন্টের জন্য তো বেশ কিছুদিন সময় লাগবে। প্রফেসর জিজ্ঞাসা করে, আপনার সাথে আপনার খেয়াল রাখার কেউ আছে তো? জেসমিন বলে, আমার গ্র্যান্ড ডটার 2-3 দিনের মধ্যেই চলে আসবে। প্রফেসর বলে, আপনার সাথে তো এই কয়দিনও কাউকে রাখা উচিত। শিয়াও, প্রফেসর আর জেসমিন ওনার কথা শুনছিল। প্রফেসর শিয়াওকে বলে, জিয়াংশির মাকে বলো যাতে করে ওনার সাথে থাকে। পরের শ্রেণী দেখে জিয়াংশির মা এসে বলে জেসমিনের কাশির সাথে ব্লিডিং হচ্ছে। এটা শুনে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। প্রফেসর খুব রিল্যাক্স হয়ে বলে, আমি জানতাম যে হবে, তোমরা তো বেশিই ঘাবড়ে যাচ্ছ। এটা নর্মাল ব্যাপার। কিন্তু কারো কাছে এটা নর্মাল লাগছিল না। ফ্যাং বলে, আমাদের উচিত ওনাকে ভালো কোনো হসপিটালে ভর্তি করানো। আসলে ফ্যাং এখনো ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনে বিশ্বাসী করতো না। প্রফেসর বলে, আমি জানতাম ওনার যে এরকম হবে, কিন্তু একটু পর উনি আবারও সুস্থ হয়ে যাবেন। তখন ওখানে রেবেকা এসে বলে, প্রফেসর, আমাদের ক্লাসের জন্য আমি একটা জায়গা খুঁজে বের করেছি, আপনি কি আমার সাথে জায়গাটি দেখতে যাবেন? এটা শুনে প্রফেসর অনেক বেশি খুশি হয়ে যায়। বলে, 1 মিনিট, আমি চেঞ্জ করে আসছি। আসলে রেবেকা অনেক কষ্ট করে এই জায়গাটি জোগাড় করেছে। অনেক শর্ত মেনে এই জায়গাটি খুবই কম দামে নিতে পেরেছে। এতে করে প্রফেসর ওর উপর অনেক বেশি ইমপ্রেস হয়। প্রফেসরটা এসে নিজের ওয়াইফকে এই নিউজটি দেয়, আমি আমাদের ক্লাসের জন্য জায়গা পেয়ে গিয়েছি। এটা শুনে উনি অনেক খুশি হয়ে যায়। তখন ওখানে গ্র্যান্ডপা এসে প্রফেসরকে বলে, তাহলে তো আমাদের বাসাটি বিক্রি করতে হবে। প্রফেসর বলে, হ্যাঁ। রেন তো এ ব্যাপারে কিছুই জানতো না। ও জিজ্ঞেস করে, কিন্তু ওর কথাতে কেউই পাত্তা দিচ্ছিল না। তখন প্রফেসরের ওয়াইফ বলে, এই বাসাটি যদি বিক্রি করে দেওয়া হয় তাহলে তো আমাদের সাথে শিয়াও আর ম্যাং ম্যাং থাকতে পারবে না। তখন গ্র্যান্ডপা বলে, শিয়াওয়ের তো থাকার কোনো জায়গায় নেই, আমরা যেখানে থাকি শিয়াওকেও সেখানেই রাখবো। তখন তো উনি বলে, যে বাসায় শিফট হব সে বাসাটি তো ছোট থাকবে, ম্যাং ম্যাং এর বাবা মা রয়েছে, ও তো ওর বাসায় চলে যাবে। তখন রেন বলে, না, ম্যাং ম্যাং এখানেই থাকবে। এটা শুনে রেনের মা অনেক রেগে যায়। এরপর প্রফেসর ওনাকে এসে বলে, তুমি ম্যাং ম্যাংকে এত অপছন্দ কেন করো? রেন যদি ওকে পছন্দ করে থাকে তাহলে তো আমাদের মেনে নেওয়া উচিত। উনি বলে, এটা কখনোই আমি মানবো না। যদিও ম্যাং ম্যাংকে পছন্দ করেও থাকে তাহলে তো আমি ভুলে যাব রেন আমার ছেলে। প্রফেসর বলে, তুমি শিয়াওকে নিয়ে তো এরকম করো না। উনি বলে, ম্যাং ম্যাং সারাটাক্ষণই রেনের সাথে চুপকে থাকে, কিন্তু শিয়াও এরকম না, এজন্যই ওকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই। প্রফেসরের পেশেন্ট জেসমিন তো পুরোপুরি সুস্থ হয়ে যায়। প্রফেসরের ট্রিটমেন্টে জেসমিন অনেক ইমপ্রেস হয়ে যায়। আমি আপনাকে যতবারই ধন্যবাদ বলি না কেন কম হয়ে যাবে। প্রফেসর বলে, এটাই তো আমাদের কাজ। তখন জেসমিন প্রফেসরকে একটি চেক দেয়। চেকটি দেখে তো প্রফেসর অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ অনেকগুলো টাকার চেক ছিল। প্রফেসর ফার্স্টে নিতে চাচ্ছিল না। জেসমিন বলে, এটা তো আপনার ট্রিটমেন্টের টাকা, আর আমি শুনতে পেলাম আপনি ক্লাসের জন্য জায়গা পাচ্ছেন না, ফাইন্যান্সিয়াল নাকি প্রবলেম চলছে। প্লিজ আপনি আবারও ক্লাস কন্টিনিউ করেন, যা হেল্প লাগবে আমি করার চেষ্টা করব। তখন প্রফেসর ওনার চেকটা অ্যাকসেপ্ট করে নেয়। এরপর সবাই বাসায় ফিরে আসে। প্রফেসরের ওয়াইফ বলে, আমি তো বাসা দেখতে যাচ্ছি। রেন বলে, এখন আর বাসা দেখার দরকার নেই, কারণ আমরা এখানেই থাকবো। প্রফেসর বলে, আমি এখন বড় লোক হয়ে গিয়েছি, এজন্য আমার বাসা বিক্রি করতে হবে না। কিন্তু ওনার ওয়াইফ তো বিশ্বাসই করছিল না। প্রফেসর তখন চেকটি ওনাকে দেখায়। দেখে তো উনি অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে আমরা দেখি ওদের নতুন ক্লিনিক সবাই ক্লিনিং করতে অর্গানাইজ করতে চলে আসে। ওখানে লিউজিও আসে। লিউজি এসে ওদেরকে সরি বলে। আসলে ও নিজের ভুলটা বুঝতে পেরেছে আর বলে, চলো আমিও তোমাদের হেল্প করি। ম্যাং ম্যাং নিজের ফোন চেক করে একটু টেনশনে পড়ে যায়, যেটা শিয়াও লক্ষ্য করে। রাতে শিয়াও রেনের সাথে স্কেটিং করতে আসে। শিয়াও কিছু একটা ভাবছিল। রেন বলে, কি হয়েছে, তুমি স্কেটিং কেন করছো না, কোনো প্রবলেম নাকি? শিয়াও বলে, আজকে আমি ম্যাং ম্যাংকে অনেক আপসেট দেখেছি, ওর ফোনে কি যেন চেক করে ওর মনটা অনেক খারাপ হয়ে যায়। রেন বলে, সবার লাইফে কিছু প্রবলেম থাকতে পারে, এটা নিয়ে তুমি এত টেনশন কেন করছো? রাতে যাও যখন বাসা ফিরে আসে, মিং বলে, কালকে তো নতুন ক্লিনিকের ওপেনিং ক্লাস। যাও বলে, কাল আমার একটু কাজ আছে। মিং বলে, আমি আমার কাজ থেকে ব্রেক নিয়ে যাব, তুমি যাবে তো? যাও বলে, না, আমার একটু কাজ আছে। মিং তো ওকে আর কিছুই জিজ্ঞেস করে না। ও বুঝতে পারে হয়তো কোনো প্রবলেম রয়েছে। পরদিন তো সবাই ক্লাসের জন্য ক্লিনিকে চলে আসে। মিস্টার লিউ নিজের ছেলেকে নিয়েও আসে। শিয়াও আর রেন একসাথে সেলিব্রেট করছিল। তখন ওখানে মিং আসে। শিয়াও বলে, তুমি একা কেন এসেছো, যাও কোথায়? মিং বলে, ও তো বলেছে ও কোনো একটা কাজে যাবে, তোমাকে বলেনি?
তখন রেন বলে, গ্রুপে তো সবাইকে বলে দেওয়া হয়েছে আজকে ক্লাস রয়েছে, ও কেন আসলো না? এরপর ওদের সেরেমনি শুরু হয়। প্রফেসর সবার উদ্দেশ্যে বক্তব্য দেয়। অন্যদিকে প্রফেসরের ফ্রেন্ড প্রিন্সিপাল একটা জায়গায় আসে ম্যাসাজ করানোর জন্য। ম্যাসাজ করার জন্য দুইটা ছেলে আসে। ওখানে আমরা জাওকেও দেখতে পাই। প্রিন্সিপাল এখানে জাওকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। প্রিন্সিপাল জাওকে জিজ্ঞাসা করে, আজকে তো রিওপেনিং ক্লাস ছিল, তুমি এখানে কি করছো? প্রিন্সিপালের ফ্রেন্ড জিজ্ঞাসা করে, তুমি কি ওকে চেনো নাকি? তখন তো প্রিন্সিপাল বলে, আসলে ও তো প্রফেসরের স্টুডেন্ট, ও অনেক ভালো একজন স্টুডেন্ট। আমি যে ইউনিভার্সিটিতে রয়েছি ও তো ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। এখানে জাওয়ের উনি অনেক প্রশংসা করে। এখানে আমরা দেখি মিং আসলে জাওকে কল করে রেখেছিল যাতে করে ও প্রফেসরের পুরো বক্তব্য শুনতে পারে। জাও তো মেসেজ করার সময় প্রফেসরের বক্তব্য শুনছিল। পরের সিনে প্রফেসর আর শিয়াও যখন একসাথে কথা বলছিল, এখানে প্রফেসর অনেক খুশি ছিল। দূর থেকে রেন ভাবতে থাকে, আমার বাবা শিয়াওয়ের সাথে যখন থাকে তখন কত খুশি থাকে, কিন্তু আমার বাবা তো কখনোই আমার সাথে মন খুলে কথা বলেনি। রাতে সবাই যখন একসাথে ডিনার করছিল, গ্র্যান্ডপা অনেক খুশি ছিল। এখন আর আমাদের বাসাটি বিক্রি করতে হবে না। ওরা যখন একসাথে ডিনার করছিল তখন দরজায় কে যেন নক করে। দরজা খুলে দেখে ম্যাং ম্যাং এর বাবা মা এসেছে। ওনারা এসে বলে, আসলে আমরা ম্যাং ম্যাংকে নিতে এসেছি, ও এখন যথেষ্ট বড় হয়েছে, ও এভাবে অন্য বাসায় থাকতে পারে না। ও তো কিছুটা সুস্থ হয়েছে, এজন্য আমাদের বাসায় শিফট হওয়াটাই ওর বেটার হবে। রেন তো রাজি হচ্ছিল না, কিন্তু ওর মা পারমিশন দিয়ে দেয়। ম্যাং ম্যাং এর তো ওর বাবা মার সাথে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না। রেন এখানে বারবার বলছিল ম্যাং ম্যাং আরো কিছুদিন এখানে থাকতে, কিন্তু রেনের মা তো তা ছিল যেভাবেই হোক ম্যাং ম্যাংকে ওর বাসায় পাঠাতে। যাওয়ার সময় রেন ম্যাং ম্যাংকে বলে, আমার ফোন নাম্বারটা তোমার কাছে আছে, যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কল করো। ম্যাং ম্যাং যাওয়ার পর শিয়াও এসে বলে, ম্যাং ম্যাং ওর টয়টি ফেলে গিয়েছে, এটা আমি ওকে দিয়ে আসি। তখন রেনের মা বলে, অলরেডি চলে গিয়েছে, আর একটা টয় তো। ম্যাং ম্যাং চলে যাওয়াতে রেনের মনটা অনেক খারাপ ছিল। শিয়াও বলে, ম্যাং ম্যাং তো কারোর সাথে তেমন কথাই বলতো না, কিন্তু ও যাওয়ার পর কেমন যেন সবকিছু খালি খালি লাগছে। রেনের রুমে গ্র্যান্ডপা আসে, ওকে জিজ্ঞাসা করে, তুমি ওই মেয়েটির জন্য রেগে আছো তাই না? রেন বলে, না, আমার শুধু ওর জন্য টেনশন হচ্ছে। গ্র্যান্ডপা বলে, ও কি তোমার গার্লফ্রেন্ড নাকি? তুমি তোমার ফিলিংস এর কথা ওকে বলেছো? রেন বলে, কি বলছো? গ্র্যান্ডপা বলে, তোমার মুখ দেখেই আমি বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, শিয়াও তোমার জন্য এই খাবারগুলো বানিয়েছে। রেন তখন কিছু একটা ভেবে খুব খুশি হয়ে যায়। গ্র্যান্ডপা রেনকে বোঝায়, যদি তুমি ম্যাং ম্যাংকে পছন্দ করতে তাহলে প্লিজ নিজেকে কন্ট্রোল করো, কারণ তোমার মা ম্যাং ম্যাংকে একদমই পছন্দ করে না। তোমার তো আমাদের মতো কোনো এক মেয়েকে চুজ করা উচিত, যাকে তোমার মা কখনোই না করতে পারবে না। রেন বলে, যদি এরকমই হয় তাহলে তো আমি সারা জীবন সিঙ্গেলই থাকবো। গ্র্যান্ডপা এরপর গ্র্যান্ডমাকে এসে বলে, আমি তো বুঝতে পেরেছি, রেন আসলেই ম্যাং ম্যাংকে পছন্দ করে। গ্র্যান্ডমা বলে, এই রিলেশন কেউই মেনে নেবে না। এদিকে রেনের মা তো প্রফেসরকে বলে, তোমার ফ্রেন্ড তো একবার রেনের রিলেশনের ব্যাপারে জানতে চেয়েছিল, ও সিঙ্গেল নাকি? রেন তো সিঙ্গেল। তোমার ফ্রেন্ড তো ওনার মেয়ের সাথে রেনকে দেখা করাবে বলেছিল, তুমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলো। প্রফেসর বলে, আগে তুমি তোমার ছেলেকে জিজ্ঞাসা করো ও মেয়েটির সাথে দেখা করবে নাকি। উনি বলে, আমি কেন রেনকে বলবো যে ও ব্লাইন্ড ডেটে যাবে? আমি শুধু এটাই বলবো ওকে একটা ডিনারে যেতে হবে। এরপর রেনের মা তো রেনের রুমের বাইরে এসে ওকে বলে, কাল তোমার বাবার ফ্রেন্ডের সাথে ডিনারে যেতে হবে। রেন সাফ না করে দেয়। ওর মা বলে, এটা একটা সাধারণ ডিনার হবে, তুমি কেন যাবে না? রেন বলে, আমি অলরেডি একজনকে পছন্দ করি, আর আমি জানি তুমি আমাকে কোথায় পাঠাবে। তখন ওর মা বলে, যাকে পছন্দ করো মনে মনে, তাকে মনে মনেই রেখো, বাইরে প্রকাশ করার দরকার নেই। পরের সিনে দেখি জাও প্রিন্সিপালের সাথে দেখা করতে আসে, কারণ প্রিন্সিপাল জাওকে ডেকেছিল। প্রিন্সিপাল ওর ব্যাকগ্রাউন্ড সবই জানে। আমিও তোমার মতো লাইফে অনেক স্ট্রাগল করেছি, আমার ফ্যামিলির জন্য আমার অনেক হার্ড ওয়ার্ক করতে হয়েছিল। ওকে একটা জব রিকমেন্ড করে। এটা শুনে তো জাও অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর জাও যখন ক্লিনিকে আসে তখন তো শিয়াও অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে শিয়াও তো রেনের সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু আজকে রেন ওকে ইগনোর করতে থাকে। এরপর শিয়াও ওর কাছে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তোমাকে এত আপসেট মনে হচ্ছে কেন? তোমার কি ম্যাং ম্যাং এর জন্য টেনশন হচ্ছে? আমার তো মনে হচ্ছে ওর বাবা মা ওকে আবারও রুমে বন্দি করে রেখেছে। আমার কাছে একটা প্ল্যান আছে, আমি আর তুমি মিলে ম্যাং ম্যাংকে ওই বাসা থেকে বের করে আনবো। এরপর তো র্যান ম্যাং ম্যাংকে অনেকবার কল করে, ওকে অনেক মেসেজ করে, কিন্তু কোনো রিপ্লাই আসে না। ম্যাং ম্যাং ওর রুমে একটা কোণায় বসেছিল। ওর বাসার আশেপাশে সব জায়গায় ক্যামেরা লাগানো ছিল। ওর বাবা মা ওর উপর কড়া নজর রাখছিল।
পরের সিনে রেন আর টিয়াও ম্যাংম্যাংয়ের বাসা আসে ম্যাংম্যাংয়ের সাথে দেখা করার জন্য, কিন্তু ওর বাবা তো ওদেরকে ভেতরে যেতে দিচ্ছিল না। তোমরা ওর সাথে দেখা করতে পারবে না, এভাবে ওর সাথে দেখা করা একদমই ঠিক না। রেন বলে ও আমার পেশেন্ট, আমি অবশ্যই ওর সাথে দেখা করতে পারি, কিন্তু উনি কোনোভাবেই ওদেরকে ভেতরে যেতে দিচ্ছিল না। ওরা তখন ম্যাং ম্যাং এর সাউন্ড শুনতে পায়। রেন বলে ও যখন আমাদের সাথে ছিল তখন একদমই সুস্থ ছিল, কিন্তু এখানে আসার পর ও কিভাবে অসুস্থ হয়ে পড়লো। এরপর শিয়াও ম্যাং ম্যাং এর মায়ের কাছে এসে বলে আপনি তো ওর মা, আপনি জানেন ওর কন্ডিশন কিরকম, প্লিজ আমাদের ভেতরে যেতে দেন। তখন উনি বলে তোমরা এখান থেকে যাবে কি না, না হলে আমি কিন্তু পুলিশে ইনফর্ম করব। ওনারা সত্যি সত্যি পুলিশ ডাকে। রেন আর শিয়াও খুবই আপসেট হয়ে পড়ে, ওরা এখন কি করবে। এরপর ওরা রেবেকার কাছে আসে হেল্প নেওয়ার জন্য। রেবেকা বলে ওনারা ম্যাং ম্যাং এর বায়োলজিক্যাল বাবা মা, তোমরা তো চাইলেই ওদের কাছ থেকে ম্যাং ম্যাংকে আলাদা করতে পারবে না। তোমাদের তো একটাই উপায় আছে, তোমরা যেভাবে হোক ওর বাবা মাকে বোঝানোর চেষ্টা করো, ওনাদের মেয়ের ট্রিটমেন্টের দরকার। রেবেকা যাওয়ার পর ওরা দুজন খুবই টেনশনে পড়ে যায়, ওরা বুঝতে পারছিল না ওরা কি করবে। শিয়াও রেনকে বলে আমরা প্রফেসরকে বলবো ম্যাং ম্যাং এর বাবা মার সাথে কথা বলতে। রেন বলে তোমার কি মনে হয় আমার বাবা ওর বাবার সাথে কথা বলবে? যদি তুমি মানাতে পারো তাহলে গিয়ে প্রফেসরকে বলো। শিয়াও এসে প্রফেসরকে বলে ম্যাং ম্যাং খুব বড় একটা বিপদে পড়ে গিয়েছে, প্লিজ হেল্প করুন। কিন্তু প্রফেসর ওর কোনো কথাই শুনছিল না। শিয়াও যখন অনেক বেশি সিরিয়াস হয়ে যায়, প্রফেসর জিজ্ঞাসা করে ম্যাং ম্যাং তোমার কাছে এত ইম্পর্ট্যান্ট কেন? শিয়াও বলে আমি আসলে ম্যাং ম্যাংকে ভালো একটা পরিবেশে দেখতে চাই। প্রফেসর বলে আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। পরের সিনে দেখি রেন ম্যাং ম্যাং এর মায়ের সাথে দেখা করতে আসে। ও তো এখানে ম্যাং এর ব্যাপারে কথা বলতে চায়, কিন্তু ম্যাং এর মা তো ওর সব কথাই ইগনোর করে দেয়। অন্যদিকে প্রফেসর আসে ম্যাং ম্যাং এর বাবার সাথে দেখা করতে। প্রফেসর যখন ম্যাং ম্যাং এর কথা বলছিল, এটা শুনে ম্যাং এর বাবা খুবই রেগে যায়। ম্যাং এর মা তো ম্যাং ম্যাং এর জন্য রেনের এত কেয়ার দেখে জিজ্ঞাসা করে তুমি কি ম্যাং ম্যাংকে পছন্দ করো? রেন বলে হ্যাঁ, কিন্তু অ্যাজ আ ভাই হিসেবে, ও আমার বোনের মতো। ম্যাংয়ের মা বলে যদি তুমি সত্যি সত্যি ওকে পছন্দ করতে, ওকে ভালোবাসতে, তাহলে আমি ওকে তোমাদের সাথে থাকতে দিতাম, যাতে করে তুমি ওর খেয়াল রাখতে পারো। র্যান বলে ওর তো ভালোবাসার দরকার নেই, ওর আন্ডারস্ট্যান্ডিং বাবা মার দরকার। ম্যাংয়ের মা বলে তুমি চাইলেই ওকে সুস্থ করতে পারবে, তুমি ওকে বিয়ে করে নাও। রেন বলে এটা আমি কখনোই করতে পারবো না, কারণ ও আমার পেশেন্ট, আমি অন্য একজনকে পছন্দ করি। এদিকে ম্যাং ম্যাং এর বাবা তো প্রফেসরকে বলে ও সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকে, এই জন্য ওর কাছ থেকে ওর ফোনটিও নিয়েছি। আমরা জানি ও তো কোনো এক ছেলের সাথে কথা বলে, যার পেছনে ও অনেক টাকা নষ্ট করে। আমাদের অনেক টাকা ও ট্রান্সফার করেছে, ওর জন্য আমরা যত ইন্স্যুরেন্স করেছি সবই ও ট্রান্সফার করে দিয়েছে। যখন ওর ফোন নিয়ে আমরা চেক করি তখন দেখতে পাই ও আসলেই অন্য এক ছেলেকে এই টাকাগুলো ট্রান্সফার করেছে। প্রফেসর বলে এভাবে অন্য কারো ফোন চেক করা একদমই ঠিক না। ম্যাংয়ের বাবা বলে ও আমাদের মেয়ে, আর ও যা করছে তা খুবই খারাপ করছে, এই জন্যই ওকে আমরা রুমে বন্দি করে রেখেছি, বাইরে বের হতে দিচ্ছি না। একটু পর তো ম্যাং ম্যাংয়ের বাবা মার কাছে কল আসে হসপিটাল থেকে। ওনারা যখন হসপিটাল আসে তখন জানতে পারে ম্যাং ম্যাং সুইসাইড করেছে। প্রফেসর রেন শিয়াও হসপিটালে চলে আসে। এখানে ম্যাং ম্যাংয়ের জন্য সবাই অনেক কান্না করছিল। ম্যাং ম্যাংয়ের বাবা মা নিজের সন্তানের মৃতদেহ দেখে অনেক বেশি ভেঙে পড়ে। র্যান তো ম্যাংয়ের মৃত্যুতে অনেক বেশি ভেঙে পড়ে। র্যানকে এত স্যাড দেখে শিয়াও অনেক বেশি কষ্ট পায়। বাসায় সবাই রেনকে নিয়ে অনেক টেনশনে পড়ে যায়, কারণ ও বাসায় ফিরছে না। ওকে যখন কল করে তখন ও বলে আমি এক জায়গায় ঘুরতে যাচ্ছি, আমাকে নিয়ে টেনশন করো না, আমি কিছুদিন পরেই ফিরে আসবো। এটা বলে ও কলটি কেটে দেয়। সবাই তো অনেক টেনশনে পড়ে যায় রেন কোথায় যাচ্ছে, ওর মনের অবস্থা ভালো নেই। সেও ভাবতে থাকে রেন কি কি করতে পছন্দ করে, ও কোথায় যেতে পারে। এগুলো ভেবে ও প্রফেসরকে বলে আমি এক জায়গায় যাব, আমি জানি ও কোথায় যেতে পারে। অন্যদিকে আমরা দেখি রেন খুবই উঁচু একটা জায়গায় আসে। ওকে দেখে তো মনে হচ্ছিল ও উপর থেকে নিচে লাফ দেবে। শিয়াও ওই জায়গায় চলে আসে। দূর থেকে শিয়াও রেনকে দেখে খুবই ভয় পেয়ে যায়। শিয়াও আসার আগেই রেন উপর থেকে লাফ মারে। শিয়াও অনেক বেশি ভয় পেয়ে যায় ও দৌড়ে ওখানে আসে। শিয়াও জলদি করে রেনের কাছে আসে। এরপর রেনকে পানি থেকে ওঠায়। শিয়াও অনেক চেষ্টা করে রেনের জ্ঞান ফেরানোর জন্য। ও তো অনেক কান্না করছিল। ফাইনালি রেনের জ্ঞান ফিরে আসে। শিয়াও খুব রেগে যায়, তুমি কি করতে যাচ্ছিলে? তোমার কি তোমার ফ্যামিলি নিয়ে কোনো টেনশন নেই? তোমার বাবা মার কি হতো? রেন বলে ম্যাং যখন মারা গিয়েছে তখনও তো ওর কাছে এমনই লেগেছিল,
আর আমি জানি আমি কখনোই ভালো একজন ডক্টর হতে পারবো না। আমি কোনো পেশেন্টকে ঠিক করতে পারবো না। আমি তো ওর জীবন বাঁচাতে পারিনি। শিয়া ওকে বোঝানোর চেষ্টা করে। রেন বলে, আমি তোমার মতো এত ভালো না, আর তোমার মতো আমার এত ধৈর্যও নেই। শিয়াওয়ের তো পেটে অনেক ব্যথা হচ্ছিল, প্রচন্ড ব্যথায় ও ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। রেন জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? কিন্তু দেখে শিয়াও কথা বলছে না। ও তখন খুবই ভয় পেয়ে যায়। ও শিয়াওয়ের ব্যাগ চেক করে, ফোন খুঁজতে থাকে, কিন্তু শিয়াওয়ের ফোন খুঁজে পায় না। কারণ শিয়াও তো রেনকে বাঁচানোর জন্য কোথায় ওর ফোনটি ফেলে এসেছে ও নিজেও জানতো না। রেন অনেক হেল্পের জন্য ডাকে, কিন্তু এই নির্জন জায়গায় কে হেল্প করতে আসবে? রেন খুবই ভয় পেয়ে যায় ও পাশের একটা গ্রামে শিয়াওকে নিয়ে আসে ট্রিটমেন্ট করানোর জন্য। এরপর শিয়াওয়ের যখন জ্ঞান ফিরে আসে, রেন বলে, চলো আমরা হসপিটালে যাই। কিন্তু শিয়াও যেতে চাচ্ছিল না। রেন বলে, এই মুহূর্তে তোমাকে ভালো একটা হসপিটালে যেতে হবে। শিয়াও বলে, না, তুমি আমার জন্য মেডিসিন বানাবে। আমি জানি তুমি একজন ভালো ডক্টর, তোমার উপর আমার পুরো ভরসা রয়েছে। শিয়াও বলে, তুমি প্রফেসরের ছেলে, তুমি অবশ্যই করতে পারবে। আশেপাশে সবাই যখন প্রফেসরের নাম জানতে পারে তখন সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তার মানে তুমি প্রফেসরের ছেলে? সবাই বলে, প্লিজ তুমি ওর ট্রিটমেন্ট করো, তোমার যা লাগবে আমরা তোমাকে সবই দেব। আমরা শুনেছি প্রফেসর অনেক ভালো একজন ডক্টর, তুমি যাতে ওনার ছেলে তাহলে অবশ্যই তুমি ভালো হবে। পরের সিনে আমরা দেখি রেন ফাইনালি শিয়াওয়ের জন্য মেডিসিন বানায়। এরপর শিয়াও যখন মেডিসিন নেয়, শিয়াও বলে, আমি জানি ভবিষ্যতে তুমি খুব ভালো একজন ডক্টর হবে, কিন্তু প্লিজ কখনোই আমাকে ভুলে যেও না। কারণ এটা মনে রেখো, তোমার বানানো প্রথম মেডিসিন আমার উপরই ট্রাই করেছো। এটা বলেই ও অজ্ঞান হয়ে পড়ে। ট্রেন অনেক বেশি ভয় পেয়ে যায়। মেডিসিন নেওয়ার পর ওর হঠাৎ কি হয়ে গেল? হঠাৎ করে শিয়াও চোখ খুলে বলে, আরে এত সিরিয়াস কেন হচ্ছ? আমি তো মজা করছিলাম। ট্রেন তো ওর উপর অনেক বেশি রেগে যায়। শিয়া বলে, আচ্ছা আমি যদি মরে যাই তাহলে তোমরা যে কবরস্থানে একবার গিয়েছিলে আমাকে সেখানেই দাফন করো। ট্রেন বলে, তোমাকে তো আমাদের বাসার ভেতরেই দাফন করব। শিয়াও বলে, এটা কিভাবে সম্ভব? আমি তো তোমাদের পরিবারের কেউই না। ট্রেন হঠাৎ করে বলে, কে বলেছে তুমি আমার পৃথিবী? এটা শুনে তো শিয়াও খুবই অবাক হয়ে যায়। এরপর রেন ফাইনালি ওর ফিলিংসের কথা শিয়াওকে কনফেস করে। শিয়াও খুবই অবাক হয়ে যায়। ও তখন বলে, আমি ওয়াশরুমে যাব। শিয়া যখন ওয়াশরুমে যেতে নেয়, রেন বলে, দরজা বন্ধ করো না, যদি তোমার কিছু হয়ে যায় তখন কি হবে? শিয়া বলে, কি বলছো? শিয়া যখন ওয়াশরুমে ছিল, রেন বাইরে ওর জন্য ওয়েট করছিল। বাইরে থেকে ও বলে, তুমি এ ব্যাপারে কি ভেবেছো? শিয়া বলে, কোন ব্যাপারে? রেন বলে, অবশ্যই আমার ব্যাপারে। শিয়া বুঝতে পারছিল না ও কি বলছে। রেন বলে, তোমাকে কি কেউ আগে কখনোই প্রপোজ করেনি? শিয়া বলে, না, কিন্তু ওয়াশরুমের বাইরে বসে কে প্রপোজ করে? এরপর ওরা দুজন যখন একসাথে ছিল, দুজনের মধ্যে খুবই অকওয়ার্ড সাইলেন্স ছিল। হঠাৎ শিয়া বলে, তুমি কি ম্যাং ম্যাংকে পছন্দ করতে না? তুমি তো ওর জন্য মরতেও নিচ্ছিলে। রেন বলে, আমি ওকে কেন পছন্দ করব? ওকে তো আমি নিজের বোনের মতোই দেখতাম। শিয়া বলে, আমাকে কেন তুমি পছন্দ করো? আমি সবার সাথে ঝগড়া করি, আমি বেশি বেশি খাই, আমি সব সময় ঝামেলা সৃষ্টি করি। রেন বলে, তুমি যেরকম তোমাকে সেরকম ভাবেই আমার ভালো লাগে। শিয়াও তো খুবই অবাক হয়ে যায়। রেন বলে, কোনো এক্সকিউজ দিয়ে আমাকে রিজেক্ট করবে না, কারণ আমি অনেক দিন ধরেই এই জিনিসটা লুকিয়ে রেখেছি। আমি তো ভেবেছিলাম আমি কখনোই তোমাকে বলতে পারবো না। শিয়া বলে, আমরা তো শুধু ক্লাসমেট আর ফ্রেন্ড। রেন বলে, তার মানে তুমি আমাকে রিজেক্ট করছো? শিয়াও বলে, রিজেক্ট করছি না। তোমার মা তো ম্যাং ম্যাংকে তোমার জন্য পছন্দ করতো না, তাহলে আমাকে কিভাবে করবে? রেন বলে, সবচেয়ে বড় কথা হলো আমি তোমাকে পছন্দ করি, আমাকে তো কেউই থামাতে পারবে না। শিয়াও বলে, প্লিজ এই কথাটা তুমি আর কাউকে বলো না। রেন বলে, এই কথাটা তো লুকোনোর মতোও না। শিয়াও বলে, আমি আমার জীবনে যা কিছু অর্জন করতে চাচ্ছি তা প্রথমে আমি অর্জন করতে চাই, এরপর যাতে তুমি সবার সামনে প্রাউডলি বলতে পারো আমি তোমার গার্লফ্রেন্ড। রেন খুব খুশি হয়ে বলে, আচ্ছা ঠিক আছে। ওরা দুজনেই অনেক খুশি ছিল। শিয়াওয়ের এই কথার মানে ছিল ও নিজেও রেনকে পছন্দ করে, কিন্তু এই কথাটা এখন সিক্রেট রাখতে চায়। হঠাৎ করে শিয়াওয়ের আবারও প্রচন্ড পেট ব্যথা শুরু হয়। রেন বলে, আবারও পেটে ব্যথা হচ্ছে? শিয়াও বলে, আগে থেকে অনেক বেশি। শিয়াও তো এই ব্যথা সহ্যই করতে পারছিল না। রেন খুবই ভয় পেয়ে যায়। রেন বুঝতে পারছিল না ও এখন কি করবে।